সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 এর সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথডের লেকচার শিটের প্রবলেম 3 নম্বর অঙ্ক করব। একটা অঙ্কেই এই অধ্যায়ের সার্টেনলি ইকুইভ্যালেন্ট শেষ করে দিব। এই অঙ্কটা যদি ভালো করে বুঝেন তাহলে সব শেষ, এই চ্যাপ্টারের এই নিয়মটা শেষ। পরবর্তীতে অন্য নিয়মে আমরা যেতে পারবো। প্রবলেম 3, গ্রিন লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। অর্থাৎ আগে যে অঙ্কটা ছিল এটাই সেম। The expected cash flow of each project are given below. আগের অঙ্কে যা বলছে তাই, যে দুইটা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্টের ক্যাশ ফ্লো এরকম দেওয়া আছে। প্রজেক্ট এ, প্রজেক্ট বি, সার্টেনলি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে দুই প্রজেক্টেরই। এখন দ্য কোম্পানি হ্যাজ ডিসাইড টু ইভ্যালুয়েট দিস প্রজেক্ট ইউজিং সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথড। সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথডের মাধ্যমে তারা এটা হিসাব নিকাশ করে। কোম্পানিজ নর্মাল রিকোয়ার্ড রেট 10%, এখানে দেওয়া ছিল 15, না 10%, একটু চেঞ্জ করা আছে 10%। আর একটা হলো আপনার হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। এখন প্রথম রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ নেট প্রেজেন্ট ভ্যালু আনঅ্যাডজাস্টেড রিস্ক, আনঅ্যাডজাস্টেড ফর রিস্ক। এটা বলতেছে সাধারণ এনপিভি বের করতে হবে। সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথড না, সাধারণভাবে বের করে দেখাতে হবে। সাধারণভাবে কিভাবে বের করে, প্রশ্নটা আমি একটু উঠাই, এরটা করতেছি। সাধারণভাবে করতে গেলে এখানে লিখবো আমরা ইয়ার, এই জায়গায় লিখবো হলো আপনার সি এফ এ টি, এখানে লিখবো ডিএফ, এখানে লিখবো পিভি। এইভাবে সাধারণটা করতে হবে। আর অ্যাডজাস্টেডটা কিভাবে করি আমরা, তখন এই জায়গায়, এই জায়গায় বেড়ে যায়, এই জায়গায় আমরা লিখি সার্টেনলি ইকুইভ্যালেন্টের ফ্যাক্টর, আর এখানে লিখি অ্যাডজাস্টেড সিএফএটি ডিএফ পিভি। অর্থাৎ এই দুইটা ঘর থাকবে না যদি নর্মালটা বল। আর যদি বলে সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথডে করতে, তাহলে এই দুইটা ঘর করতে হয়। এটা তো আগের ক্লাসে পড়া। আচ্ছা, আজকে আমি আপনাদের এই অঙ্কটা সমীকরণ দিয়ে কিভাবে করতে হয় সেটা শিখাবো। ছক দিয়ে তো শিখেছি, সমীকরণ পদ্ধতিতে শিখাবো। এনপিভি সমীকরণ দিয়েও বের করা যায়। এনপিভি সমীকরণ দিয়ে বের করার নিয়ম, এনপিভি মূলত এনপিভি সূত্র হলো টিপিভি মাইনাস এনসিও। টিপিভিটা বের করব 5টা বছর, যেহেতু 5টা এরকম দাগ দিতে হবে। পরে হবে CFAT1, CFAT2, CFAT3, CFAT4, CFAT5। জয়টা CFAT আছে সবগুলো লিখতে হবে। 1 প্লাস সুদের হার আই অথবা আর বা কে, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5। এইটা হলো এনপি বের করার সূত্র, সমীকরণের পদ্ধতি। সিএফএটি কোনগুলো, এইগুলা সিএফএটি: 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ। তার মানে এটা কিন্তু আনঅ্যাডজাস্টেড,
আনএডজাস্টেড এনপিভি, সাধারণ এনপিভি করতেছি, যেটা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ শিখছি, ফিনান্সে যেটা শিখছি, এই নিয়মটা কিন্তু এখন করতেছি। এইখানে তাহলে 1 লাখ, এখানে লিখবো তাহলে আপনার 2 লাখ, এখানে 2 লাখ, এই জায়গায় 3 লাখ, এই জায়গায় 3 লাখ। এনসিও কয় টাকা, বিনিয়োগের পরিমাণ কয় টাকা প্রশ্নে? 3 লাখ মাইনাস, এই যে এই জন্য কিন্তু মাইনাস লিখছি, এই 3 লাখ। এখন এই সুদের হার বসাতে হবে। সুদের হার, সুদের হার হলো সাধারণ এনপিভির জন্য 10% আর রিস্ক অ্যাডজাস্টের জন্য 8%। এই যে আমাদের রিস্ক অ্যাডজাস্টেড সার্টেনলি ইকুইভ্যালেন্ট করলে এই 8 দিয়ে করব, সাধারণ এনপি বললে বড়টা দিয়ে করব 10%। এবার আগের অঙ্কে যদি বলতো সাধারণ এনপি বের করো তাহলে 15 দিয়ে অঙ্ক করতাম, যদি রিস্ক অ্যাডজাস্টেড বলে তাহলে 8 দিয়ে করব। এইখানে আমি 10 দিয়ে করব। প্রথম রিকোয়ারমেন্টে এইখানে লিখবো আর এর পরিবর্তন 10%। 10%-এর মানে কি, মানে 0.10। ক্যালকুলেশন করতে থাকবো, করলে আমাদের অঙ্ক মিলে যাবে। ক্যালকুলেশন কেমনে করবে একটা দেখাই দিয়েছি, হ্যাঁ। সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন, 1 লাখ ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট 1.1, 1+0.10 পাওয়ার 1 সমান সমান চিহ্ন দিবেন। ওই সাইন্টিফিক ক্যালকুলেটারেই আমাকে আপনাকে বলে দিবে এটার মান হবে 90,909। এইটাও এইভাবে লিখবেন, 2 লাখ, এখানে পাওয়ার 2 সমান সমান চিহ্ন দিবেন, ওই সাইন্টিফিক ক্যালকুলেটর আপনার বলে দিবে এটার মান হবে 289। আপনি কিন্তু এখন বসে বসে করতেছেন না, খালি দেখতেছেন। একটু পরে যখন মিলবে না, বাসায় বসে যখন করবেন, তখন আমাকে কিন্তু মেসেজ দিয়ে বললেন না যে স্যার আমার মিলে না অঙ্কটা। তখন আমি কিন্তু আপনার মিলাই দিতে পারবো না। এখন না মিললে বলে দিতে পারবো যে এই ক্যালকুলেশনটা এই জায়গায় ভুল আছে, সেই জায়গায় ভুল আছে, কিন্তু পরে বললে তার মিলাই দিতে পারবো না। এইভাবে আমি সবগুলো করলাম, করার পর আমার আনসার আসতেছে 4,97,640 টাকা। কোয়েশ্চেন থাকলে বলেন। এইটা হলো এনপিভি, সবগুলো যোগ করছি, 3 লাখ বাদ দিছি, এটা হলো আনএডজাস্টেড এনপিভি, আনএডজাস্টেড এনপিভি। প্রজেক্ট এ, প্রজেক্ট বি, এনপিভি ও বিয়েটা তো আমি বের করিনি। আচ্ছা তাহলে এনপি বিয়েটা বের করলাম, হ্যাঁ। এটা হলো এ, এটা হলো বি, বিটা তো এইভাবেই হবে। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দিব। বিয়ের গুলো মান এখানে দেওয়া আছে, 2 2 2, 2 2, 3, 4, এই যে এইগুলা। আজকে ক্লাসটা ভালো করে করলে আপনার আর এনসি হলো 3 লাখ। অ্যাডজাস্টেড আর আনএডজাস্টেড মাঝে কোনো তফাৎ
কি কি তফাৎ আছে সব বুঝে যাবেন। পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, আপনি বিগত সালে কোশ্চেন দেখেন এই নিয়মটা কতবার আসছে। ক্যালকুলেশন দেখাইলাম না, আপনারা নিজেরা করবেন। উত্তর আসবে 6,50,641 টাকা। 6,50,641। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন যে স্যার এটা বুঝি না, বুঝাই দিব। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে লেখেন, বুঝতে পারলে ওকে লেখেন। এখন যা করলাম আনএডজাস্টেড। এবার বলতেছে হোয়াট ইজ সার্টেনলি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু। সার্টেনটি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু। এই অঙ্ক করার ক্ষেত্রে তফাৎটা কি? সাধারণ এনপিভির সাথে এই এনপিভির তফাৎটা কি, এটাই শিখবো। অ্যাডজাস্টেড আর আনএডজাস্টেড। আনএডজাস্টেড তো এই রকম, অ্যাডজাস্টেড করলে কি পরিবর্তন আসে সেটা আমার শিখতে হবে। প্রথম পরিবর্তন, এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে ফ্যাক্টর গুণ করতে হবে। প্রথম পরিবর্তন হলো ফ্যাক্টর গুণ করতে হবে। কোন ফ্যাক্টর? এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলো গুণ করতে হবে। 95, 90, 85, 80, 75। প্রথম পরিবর্তন বুঝতে পারলাম, অ্যাডজাস্টেড আর আনএডজাস্টেডের সাথে এই যে ফ্যাক্টর যে জিনিসটা, সেটাকে গুণ করতে হবে। 2 নাম্বার পরিবর্তন, 2 নাম্বার। এখানে যে রেট আছে 10, রিকোয়ার রেট অফ রিটার্ন, আর এটা লেখা যাবে না। রিস্ক ফ্রি রেট, RF এর মান 8 এইটা নিয়ে অঙ্কটা করতে হবে। দ্বিতীয় পরিবর্তন ঘটলো, এখানে 10-এর জায়গায় 8 দিয়ে অঙ্কটা করতে হবে। 10-এর জায়গায় কত দিয়ে? 8 দিয়ে। 8% মানে কি? 0.8। তাহলে এই জায়গাটা আমি মুছে দিলাম। এখন নিজেরা করেন তো কত আসে। এটার সাথে এটা গুণ করবেন, 2টা লাইনে করবেন, একটা লাইনে করলে ভুল হতে পারে। এক লাইনে করা যাবে, কিভাবে করবেন? 1 লাখ, ব্র্যাকেট দিবেন, 1 লাখ গুণ 0.95 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.08 পাওয়ার 1 সমান সমান দিবেন। তাহলে মান এখানে চলে আসবে। কিন্তু আমি আপনাকে পরামর্শ দেবো 2 লাইনে করেন। 2 লাইনে কেমনে করবেন? প্রথম লাইনে এটার সাথে এটা গুণ করবেন, আসবে হলো 95,000। 1 + 0.08 পাওয়ার 1, 1 + 0.08 পাওয়ার 1 দিলে আর 1.08। এইভাবে একটা লাইন তৈরি করবেন, এটার পরে এটাতে ভাগ করবেন, তাহলে আসবে 87,970। পরে এটাও তো এখানে একটা আসবে, যেমন 2 লাখ, এটা 1,80,000। পরে এখানে ধরেন একটা পয়েন্ট আসবে, এটা দিয়ে ভাগ করলে এখানে আনসার আসবে 1,54,260। 3 নাম্বারটা এরকম একটা মান বেড়ে আসবে। 3 নাম্বারটা আসবে হলো আপনার
3 লাখ, না, 1,34,810, 1,76,400, 1,53,হাজার, সব যোগ বিয়োগ করার ফলে একটা আনসার আসবে 4,06,440। এটা হলো রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি, 4,06,440। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এটা বের করতে করা একেবারে ইজি। এখানেও আমাকে কি পরিবর্তন ঘটবে, ফ্যাক্টর গুলো গুণ করতে হবে, ফ্যাক্টর গুলো গুণ করতে হবে। ফ্যাক্টর কত কত আছে? বি এর জন্য ফ্যাক্টর কি কি আছে? 90, 80, 70, 50, এরকম। ক্যালকুলেশনটা আপনাদের দায়িত্বে রেখে দিলাম, আপনারা নিজেরা করে নেবেন। আজকের ক্লাসের মূল বিষয়টা ছিল অ্যাডজাস্টেড আনঅ্যাডজাস্টেড মূল তফাৎ। অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেড মূল তফাৎ দুইটা। আনঅ্যাডজাস্টেডে এটা আসে না, এটা আসে না, আর রেটটা হয় বড়, রিটার্ন। আর অ্যাডজাস্টেড এর ক্ষেত্রে এই জিনিসগুলো গুণ করতে হয় সিএফএটির সঙ্গে, আর রেটটা হয় এই 12, 8। এখানে আরো দুইটা রিকোয়ারমেন্ট আছে। এই দুইটা রিকোয়ারমেন্ট আমরা আজকের ক্লাসে শিখতে পারবো না, কারণ আইআরআর তো জিনিসটা বেশ জটিল। এক ক্লাসে আইআরআর শেষ করা যাবে না। এই জন্য আইআরআর এর বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর কোন প্রজেক্টটা সিলেক্ট করতে হবে কি দেওয়া থাকলে, সেটা নেক্সট ক্লাসে শিখব। তাহলে আজকে যদি আজকের অঙ্ক নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন করার সুযোগ আছে, আর কোয়েশ্চেন না থাকলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। কারো কি কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আর না হলে ওকে লিখে দেন। কোয়েশ্চেন নাই? আচ্ছা, এখানে কিন্তু আমি একটা ভুল করে রাখছি, এটা 8 লিখি নাই, ভুলে 10 লিখে রাখছি। আপনাদের এটা খেয়াল করা দরকার ছিল। এরকম ভুল করলে তো নাম্বার শেষ পরীক্ষা হলে, হিসাব তো মিলবে না। হ্যাঁ, তন্নি, বলেন কি বলতে চাচ্ছেন? আমি মাইক অন করার অপশন দিয়ে রাখছি আপনাকে, কথা বলার সুযোগ আছে এখন। বলেন। সমীকরণ আকারে কত বলছেন এটা কিভাবে বুঝবো? দা যে অঙ্কটা যে সমীকরণ আকারে করতে বলছে টেবল ছাড়া, এটা কিভাবে বুঝবো? একটা পদ্ধতি করলে হবে, সমীকরণ দিয়ে করলে হবে, টেবিল দিয়ে করলে হবে, ইচ্ছা আপনার। ওকে স্যার। এখন যেগুলো এরকম বড় অনেকগুলো রিকোয়ারমেন্ট, টেবিল দিয়ে করলে তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর কি সমীকরণ দিয়ে করছি। টেবিল দিয়ে আপনি করতে পারেন, আমি কিন্তু ক্লাসের প্রথমে টেবিল দিয়ে করলে কিভাবে করতে হবে। সাধারণ এনপি 1 নাম্বার রিকোয়ারমেন্ট করতে গেলে 4টা ঘর করতে হবে, যেটা হলো আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ শিখে আসছেন, ক্যাপিটাল বাজেটিং বা প্রিন্সিপালস অফ ফিনান্সে শিখে আসছেন। আর রিস্ক অ্যাডজাস্টেড করলে 2টা ঘর বাড়বে, ওটা প্রথম 2 ক্লাসে শিখিয়ে দিচ্ছি। ছক দিয়েও করা যাবে, সমীকরণ দিয়েও করা যাবে, আপনার ইচ্ছা। আমি 2টা নিয়মই শিখিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।